মিয়ানমারে গণহত্যার মুখে রোহিঙ্গারা 2017 সালে বিশাল অঙ্কের একটি জনসংখ্যা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে উকিয়া টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছিল। আশ্রয় দেওয়ার পর তাদের জন্য যে কাজগুলো প্রধানত আমরা করতে দেখি, এর মধ্যে শিক্ষা ছিল অন্যতম। সেখানে আমরা এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য, প্রায় 4 লক্ষাধিক শিশু শিক্ষা নিতে তারা উপযোগী। এর মধ্যে 80% শিশু তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু অশনি সংকেত হলো, হঠাৎ করে একটি বড় দুঃসংবাদ তাদের জন্য এলো। ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং আরও একটি অর্গানাইজেশনের যৌথ বিবৃতিতে জানিয়ে দেওয়া হলো যে তাদের শিক্ষার যে কার্যক্রম সেটি আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ সামনে টেনে নিয়ে যাওয়া যাবে কিনা সে বিষয়টি এখন স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আমরা আজকে আমাদের যে প্যানোয়ার বিশেষ আয়োজন মুখোমুখিতে আমরা কথা বলবো দুজনের সাথে। এর মধ্যে আমার সাথে আছেন টিটিএনের সম্পাদক সৌরভ দেব এবং আমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন তরুণ রাজনীতিবিদ এবং একই সাথে শিক্ষক উমর ফারুক। আমরা মূলত গত কয়েকদিন ধরে যেটি দেখে আসছি, হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্পে 4000-এরও বেশি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে রোহিঙ্গা শিক্ষকদের পাশাপাশি স্থানীয় শিক্ষকরাও সেখানে কর্মরত। এর মধ্যে হঠাৎ করে 1250 জন শিক্ষকের প্রথম দফায় চাকরি চলে গেছে এবং এরপরে টার্গেট ছিল প্রায় 1500-এর মতো শিক্ষক, যাদের কয়েকদিনের মধ্যে চাকরি চলে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে বিবৃতিটা আসার পর অটোমেটিক তাদের চাকরিটা চলে গেছে। সেখানে আন্দোলনকারী যারা, অর্থাৎ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের যে দাবি মূলত বৈষম্য করে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ইউনিসেফের যে বক্তব্য, বৈশ্বিকভাবে যে সংকট চলছে সেই সংকটে রোহিঙ্গা ক্যাম্পও এফেক্টেড হয়েছে। তারা যেটি বলছেন যে মূলত ফান্ড ক্রাইসিসের কারণে এই কার্যক্রমটি আর টেনে নেওয়া যাচ্ছে না। সেখানে স্থানীয় শিক্ষক বা রোহিঙ্গা শিক্ষক বিষয় নয়, মূলত তারা ফান্ড ক্রাইসিসের কারণে এই শিক্ষা কার্যক্রমে এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে আলাপ করব। শুরুতে আমি সৌরভের কাছে একটু জানতে চাই যে আমি শুরুতেই যেটি বলছিলাম যে 4 লক্ষাধিক শিশু সেখানে শিক্ষা নিতে উপযোগী এবং এর মধ্যে 80% ইতিমধ্যে আওতায় এসেছিল। হঠাৎ করে যে একটা বন্ধ হয়ে গিয়েছে এবং আজকে যে নোটিশ, এটি আসলে কখন নাগাদ চালু করা যেতে পারে সেই ধরনের আশ্বাসও কিন্তু তারা কোনো জায়গা থেকে পায় নাই, ডোনারদের কাছ থেকে পায়নি। ফলে এটি আসলে ক্ষতিটা বা লাভটা কি হতে পারে? যেহেতু আমরা একটা অংশ বসে আছি হলো এটাতে আমরা কেউ খুশি হয়েছি, কিন্তু আসলে কি আমাদের খুশি হবার কোনো কারণ আছে? সংবাদটি আসলে দুদিক থেকেই দুঃসংবাদ। এক, রোহিঙ্গাদের দিক থেকে তো আসলেই দুঃসংবাদ, এবং সেই সাথে যারা স্থানীয় পর্যায়ে যেই মানুষগুলো সেখানে চাকরি করছিলেন তাদের একটি অর্থনৈতিক নির্ভরতার জায়গা কিন্তু এই প্রকল্পটি ঘিরে তৈরি হয়েছিল, তাদের জন্য তো অবশ্যই দুঃসংবাদ। এবং আপনি যেটি বললেন যে হচ্ছে গিয়ে সেটি আসলে চালু হওয়ার মতো প্রক্রিয়ায় কোনো সুসংবাদ আছে কিনা। ইউনিসেফের যেটি সংবাদ সম্মেলন ছিল সেটিতে আপনিও ছিলেন, আমিও ছিলাম, এবং সেখানে ইউনিসেফের যিনি কক্সবাজার কার্যালয়ের প্রধান তিনি বলেছেন যে এই প্রকল্পটি আপাতত জুনের শেষ নাগাদ পর্যন্ত বন্ধ, এবং এই প্রকল্পটি শুরু করা যাবে কিনা সেটি নির্ভর করছে যদি তারা যে অর্থ সংগ্রহ সেটি যদি হয়ে থাকে। কিন্তু তাদের কথার সুরে একটি টোন ছিল যে প্রকল্পটি শুরু হতে পারে, এবং যদি শুরু করা যায় তারা সম্ভবত তারা একটি প্রকল্পের ডিজাইন কিন্তু করেছে। সেটি হচ্ছে তারা নতুন শিক্ষাবর্ষে কোনো ধরনের নতুন পাঠ্যপুস্তক কিন্তু শিশুদেরকে দিবে না, এবং সেখানে তাদের গ্রেড 1 এবং 2ভুক্ত যে স্থানীয় পর্যায়ের শিক্ষকরা রয়েছেন বাংলাদেশি নাগরিক, তাদের প্রায় 1179 জনকে সেখান থেকে চাকরিচ্যুত করা হবে। এবং আমরা যেটি খবর পেয়েছি এবং তারাও যেটি বলেছে, তারা হচ্ছে গিয়ে ইংরেজি, সমাজ এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষক, এবং তারা যেই কারিকুলামে শিক্ষাটা চালু রাখবে সেটি হচ্ছে গিয়ে বার্মিজ ভাষায়, মিয়ানমারের যেই ভাষাটি সেক্ষেত্রে। তো এখানে আসলে যেটি একদম শুরুতেই যেটি বলতে হয়, আমরা যেহেতু সাংবাদিকতা করি আসলে আমাদের একটু বড় করে দেখতে হয়, সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু রোহিঙ্গা শিশুরা। তারা এখন যদি আমরা বলি বৈশ্বিকভাবে যে পৃথিবীর সবচেয়ে ভার্নারেবল, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুগুলো কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্পের শিশুগুলো, এবং এটা কিন্তু তাদের জন্য কোনো ধরনের শিক্ষা পাওয়াটা তাদের জন্য কোনো এটাকে কি বলা যায় যে লাক্সারি না, এটা তাদের জন্য কিন্তু ন্যূনতম অধিকার যে সে শিক্ষাটা পাবে। এবং এটি বাংলাদেশের
আমি যতটুকু জানি যে বাংলাদেশের পলিসি, রোহিঙ্গা কেন্দ্রিক যে পলিসি, সেই পলিসিতেও এটা রয়েছে যে তারা শিক্ষা পাবে, নিজ ভাষায় শিক্ষা পাবে এবং ইংরেজি শিক্ষায় তারা শিক্ষাটা পাবে। এটা কিন্তু বাংলাদেশের পলিসির মধ্যেই পড়ে এবং এই শিক্ষা কার্যক্রমটা যদি বন্ধ হয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশের যে রোহিঙ্গার পলিসি সেটার বিরুদ্ধেও যাচ্ছে। তো এটা একটা, তারপরে তাদের ক্ষতিগ্রস্ততার দিক রয়েছে এবং যেটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশি যে শিক্ষকরা তাদের অর্থনৈতিক নির্ভরতার জায়গা এই প্রকল্প কেন্দ্রিক তৈরি হয়েছিল, তারাও কিন্তু বিশাল একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আরেকটি বিষয়, রোহিঙ্গারা যখন মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসে তারা তো ক্ষতিগ্রস্তই, এর মধ্য দিয়ে কিন্তু কক্সবাজারে এর ওই উখিয়া টেকনাফ অঞ্চলের যারা স্থানীয় মানুষ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কিছুটা ক্ষতি কিন্তু পূরণ হচ্ছিল এই ধরনের যে প্রকল্প কেন্দ্রিক যে চাকরিগুলো, সেই চাকরিগুলোতে তাদের যুক্তকরণের মধ্য দিয়ে। তো আসলে দুই দিক থেকেই তো ক্ষতি। আমার যেটা মনে হয় আসলে এই ক্ষতির বিবেচনাটা ইউনিসেফ বিবেচনা করতে পারে, নানানভাবে করতে পারে। সেটা হচ্ছে গিয়ে খাদ্য এবং শিক্ষা, এই দুইটি বিষয়কে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ফোকাসে রেখে এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে কিছু বাজেট কাটছাট করে তারা খাদ্য এবং শিক্ষা কেন্দ্রিক বাজেটে সেটা পূর্ণ করতে পারে। স্বরূপ, আপনার কাছে আবারও আসবো। আমি একটু উমর ফারুকের কাছে একটু জানতে চাই যে আপনি সরাসরি একজন শিক্ষক এবং শিক্ষার বিষয়গুলো আপনি খুব ভালোভাবে বুঝেন। সৌরভের কথা দিয়ে যদি একটু বলি যে রোহিঙ্গা ক্যাম্পে আমরা কিন্তু অনেক ধরনের প্রকল্প বাস্তবায়ন হতে দেখি। সেখানে যেটি এখন ধরেন এখন সংকটময় মুহূর্ত, আমরা কোনো জায়গায় সব জায়গায় বলা হচ্ছে যে ফান্ড ক্রাইসিসের কারণে সারা পৃথিবী জুড়ে একটা অস্থিরতা বিরাজ করছে। এই সময়ে এসে সবাই মিলে ধরেন দিন শেষে তো সবাই মিলে রোহিঙ্গাদের নিয়েই কাজ করে। সেখানে ইউনিসেফ, ইউনিসিয়ার, WFP সবাই, সেভ দ্য চিলড্রেন সহ। তারা কি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে যে কারণে এই প্রকল্পটা অন্তত কিছুটা হলেও চালু রাখা চাই? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি সংকটের গোড়ায় যাই তাহলে প্রথমে বলতে হয় একটা ক্রাইসিস কতদিন ধরে ইমার্জেন্সি হিসেবে চলতে পারে। পৃথিবীর এ ধরনের যত ক্রাইসিস আমরা দেখেছি ইমার্জেন্সি হিসেবে সর্বোচ্চ 3-4 বছর চলতে পারে। আমরা জানি 2017 থেকে এই ক্রাইসিসের শুরু এবং আজকে হচ্ছে 2025 এবং প্রায় 8 বছর। তো এটা কোনোভাবেই ইমার্জেন্সি হিসেবে ট্রিট হতে পারে না এবং সংকটের গোড়া কিন্তু এখানেই। যেহেতু এটা ইমার্জেন্সি ক্রাইসিস হিসেবে আর নাই, সেই কারণে আপনার ডোনাররা বা যেখান থেকে এই অর্থের যোগান আসে তারা এটাকে আর ইমার্জেন্সি রেসপন্স হিসেবে দেখছে না। তো এই কারণেই কিন্তু এখানে ফান্ড ক্রাইসিস হচ্ছে। শুধু যে আপনার এই ইউনিসেফ কিংবা যে আর যে কয়েকটা সংস্থার নাম সৌরভদা বলেছে, শুধু যে এই ক্ষেত্রে তা না, বা এটা শুধু শিক্ষা প্রকল্পেই ফান্ড কমছে তা কিন্তু না। আমি জানি UNHCR-এর মতো সর্ববৃহৎ যে UN অর্গানাইজেশন, তাদেরই কিন্তু অনেক লোকবল ছাঁটাই হয়েছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন আদার অনেক অর্গানাইজেশন, সেখানেও কিন্তু লোকবল প্রচুর ছাঁটাই হয়েছে এবং এটার বেসিক কারণ হচ্ছে কি যে এটা আর ইমার্জেন্সি ক্রাইসিস হিসেবে নাই। এবার আসি আপনার পয়েন্টে। আমার মনে হয় বাংলাদেশ সরকারের এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স রয়েছে এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ অপরাপর যে UN বডিগুলো আছে তাদের সাথে বসে একটা ট্রাস্ট ফান্ড গঠন করতে পারে। এই ট্রাস্ট ফান্ডের মধ্য দিয়ে একই সাথে সৌরভদা যেভাবে বলেছেন দুটো ক্ষেত্রেই আমাদের নজর দিতে হবে। রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার, এটা সৌরভদা অবশ্য মৌলিক অধিকার হিসেবে ট্রিট করেছে। আমি বলবো এটা মৌলিক অধিকার না, এটা আসলে আপনার এটা মানবাধিকার। এবং মানবাধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে বেসিক তফাৎটুকু হচ্ছে মৌলিক অধিকার রাষ্ট্রের সাথে সম্পর্কিত, আর মানবাধিকার হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু মানবাধিকারের জন্য দায়ী হয়। পৃথিবীর যেখানেই আপনার মানবাধিকার লঙ্ঘন হয় সারা দুনিয়া জুড়ে দায়বদ্ধতার জায়গা থেকে সবাই রেসপন্স করে, আর মৌলিক অধিকার রাষ্ট্রের সাথে সম্পর্কিত। রোহিঙ্গা শিশুদেরকে আপনার শিক্ষা দেওয়া এটা মানবাধিকারের মধ্যে পড়ে। এবং বাংলাদেশ কিন্তু আপনি জানেন বাংলাদেশ আপনার জেনেভা কনভেনশন কিংবা এই ধরনের যে প্রটোকলগুলো আছে কোনোটাতে বাংলাদেশ সিগনেটরি না, তা সত্ত্বেও বাংলাদেশ এদেরকে আশ্রয় দিয়েছে মূলত মানবাধিকারের কারণে। এবং সেই জায়গা থেকে UN বডিগুলোর সাথে সমন্বয় করে বাংলাদেশ সরকার
একটা প্রপোজাল আনতে পারে ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে। এর মধ্য দিয়ে আপনার রোহিঙ্গা শিশুগুলো তাদের যে অনগোয়িং যে আপনার হিউম্যান রাইটস অ্যাচিভ করার যে ব্যাপারটা, এটা এনশিওর হবে। পাশাপাশি আপনার আমাদের এখানকার স্থানীয় তরুণ তরুণীরা তারা দীর্ঘদিন ধরে একটা পেশায় ছিল, তাদের এই জীবিকার সংস্থানটুকু রক্ষা পাবে। আমরা একটু সৌরভের কাছে আবার একটু যেতে চাই যে ধরেন আমরা আজকে যেই স্টেটমেন্টটা আমরা দেখলাম, পরবর্তীতে সেটা আমরা ভেরিফাই করলাম বিভিন্ন জায়গা থেকে, তারা বলছেন যে এটি অথেন্টিক। যদি এটি দীর্ঘমেয়াদে হয় সেক্ষেত্রে আমাদের জন্য বা বাংলাদেশ রাষ্ট্রের জন্য কী ধরনের অশনি সংকেত অপেক্ষা করছে, এবং একই সাথে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে? আমার মনে হয় না এটা দীর্ঘমেয়াদী হবে। আমরাও চাই না সেটি দীর্ঘমেয়াদী হোক। আমরাও চাই না সেটা দীর্ঘমেয়াদী হোক, কারণ তো এতক্ষণ আলোচনা করলামই আমরা। আমার মনে হচ্ছে এটা একটা পলিসি যে আপাতত বন্ধ, যে যেটা ভাইও বললেন যে এখন আর ইমার্জেন্সি ক্রাইসিস নাই। যেহেতু ইমার্জেন্সি ক্রাইসিস নাই, সেক্ষেত্রে যারা দাতারা রয়েছেন তারাও কিন্তু তাদের ফান্ড দেওয়ার ক্ষেত্রে নানানভাবে সংকুচিত করে নিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে যেহেতু এই পুরো বিষয়টি একটি দীর্ঘমেয়াদী পর্যায়ের দিকে যাচ্ছে, আমার মনে হয় পলিসি মেকার যারা রয়েছেন, সেটা বিশেষ করে বাংলাদেশ রাষ্ট্রের, তাদের জিনিসটা ভাবতে হবে। আসলে যেহেতু প্রতি বছরে বেশ কয়েকবারই আমরা দেখি যে হচ্ছে কি উখিয়ায় এই ধরনের আন্দোলনগুলো হচ্ছে, যে চাকরি চলে যাচ্ছে, কারণ তারা তো নানাভাবে ক্ষতিগ্রস্ত। এটা তারা যেহেতু ক্ষতিগ্রস্ত, তারা এটা দাবি রাখে যে হচ্ছে কি সেখান থেকে তারা এই ধরনের জীবিকা নির্বাহ। আমার একটু প্রশ্ন হচ্ছে মাঝখানে, সেটি হচ্ছে তাদের প্ল্যানের মধ্যে আমরা যেটি দেখেছিলাম যে এই মাসটাই তারা কোনো একটা ডিক্লেয়ার দিতে পারে, যেখানে ডিক্লারেশন আসতে পারে সেখান থেকে যে একটা সিদ্ধান্ত এরকম নেওয়া হচ্ছে। ওই সময় কিন্তু আমরা সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে এই ধরনের কোনো সংকটের বা ঝুঁকির কথা যদিও হয়তো তাদের মধ্যে আছে, কিন্তু ওভাবে আমরা শুনিনি। এখন যে স্টেটমেন্টটি আমরা পেলাম সেটি কি আন্দোলন করার কারণেই রাগডাক নিয়ে এটা দিয়ে দিয়েছে, এরকম কোনো কিছু মনে হচ্ছে আপনার? মানে ধরেন আমি যেটা স্পষ্ট করে যদি বলি, সেটা কি কোনো এরকম বিষয় হয়েছে যে অপরিপক্ক কোনো আচরণ হয়েছে? এটা আসলে ওভাবে দেখতে চাই না বিষয়টা। নিশ্চয়ই যারা আমরা ওই সময়টাতেই যারা সিদ্ধান্ত নিয়েছেন, আর আন্দোলনকারীদের একটা দাবি ছিল হচ্ছে কি তাদেরকে যদি চাকরিতে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে একটা প্রকল্প সেখানে চলতে দিবেন না। তো সেক্ষেত্রে আসলে হয়তো যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তারা হয়তো এটা চিন্তা করেছেন, কারণ ওখানে যে সংস্থাগুলো কাজ করে তাদেরও তো নিজস্ব, তাদের যে কর্মীরা আছেন সেই কর্মীদের নিরাপত্তার কিছু বিষয় থাকে কিন্তু তাদের নিজস্ব পলিসির মধ্যে। তো সেটাও হয়তো বিবেচনায় রেখেছেন তারা। এবং আমরা গতকাল যেটা জানি যে প্রায় 4 লক্ষাধিক শিশু কিন্তু সেখানে শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে। 2,25,000 ইউনিসেফের অধীনে, আর বাকিটা অন্য সেভ দ্য চিলড্রেন বা অন্যান্য। কিন্তু ইউনিসেফের সমস্যাটা কিন্তু ইউনিসেফের যে প্রকল্পে ছিল সেটা দেখলাম যে হচ্ছে কি সেভ দ্য চিলড্রেনও একদম যুক্ত হয়ে তাদের পুরো প্রকল্পটাই বন্ধ করে দিয়েছে। তো এক্ষেত্রে আসলে কোন ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো পর্যন্ত তারা আমাদের কাছে খোলাসা করেনি। এবং আমরা সেটা বাংলাদেশের যে শরণার্থী কমিশন রয়েছে তারাও কিন্তু, আমি একটু করে শরণার্থী কমিশনারের সাথেও কথা বলেছিলাম বিষয়টা নিয়ে। শরণার্থী কমিশনার যেটি বলছেন যে কি তারা ইউনিসেফকে বলেছেন, তারা সরকারের উপর মহলে বলেছেন যে যেন এই ধরনের কোনো ক্রাইসিস না হয়, কোনোভাবে হলেও যেন প্রকল্পটি চালু থাকে। কারণ রোহিঙ্গা শিশুরা শিক্ষা পাবে সেটা বাংলাদেশের পলিসির মধ্যে রয়েছে, রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে। এবং সেক্ষেত্রে এখানে যে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যে এখানে চাকরি করছে সেটাও যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, যে চাকরি করছে ওই বিষয়টাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও তারা ইউনিসেফকে বলেছে বলে, তার মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ চালাচ্ছে। হ্যাঁ, আপনার সাথে আমিও কিছুটা একমত, তবে কিছু কিছু জায়গায় দ্বিমত আছে আমার। তারপরে আমি ফারুক ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমরা স্টেটমেন্টে দেখলাম যে 3টা ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং আমি যতটুকু বুঝছি যে আইএসসিজির মিডলে তাদের ইয়াটা ছিল। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে কোনো আলোচনা করে বা সরকারের পক্ষ থেকে যদি কোনো স্টেটমেন্ট আসতো, সেটা কি মনে করেন যে আপনি তাদের হয়ে না এসে, যেহেতু এখানকার ধরেন উখিয়ার টেকনাফের মানুষের, বিশেষ করে এখানে যারা ওপার থেকে সেখানে আশ্রয় নিয়েছেন, তাদের বিষয়গুলোতে আমরা খুব ভালোভাবে খুব কাছ থেকে বুঝি, এবং বিশেষ করে সেটা বাংলাদেশ সরকার,
এটা কি বাংলাদেশ সরকারের কাছ থেকে আসা উচিত ছিল, নাকি তারা যেভাবে দিয়ে দিয়েছে এতে করে একটা হুট করে সিদ্ধান্ত দিয়ে দেওয়াটা কোনো সমাধানের পথ দেখছেন কিনা? ইউনিসেফ মূলত এটা RRRC কাছে, আমি লেটারটা আমি দেখেছি, ইউনিসেফ মূলত এটা পাঠিয়েছে RRRCর কাছে। তো এইখানে সেখানে কিন্তু বলেছে যে তারা বন্ধ করে দিয়েছে, সেটা অবগত করেছে। হ্যাঁ, তাদের দিকটা ক্লিয়ার করেছে। আমরা এখন দেখতে চাই, আমি আপনার বক্তব্যের সাথে একমত, আমি এখন দেখতে চাই RRRC এই বিষয়ে কি বক্তব্য দেয়। এটা জাস্ট ডোনার অর্গানাইজেশনগুলো RRRCকে জানিয়েছে। RRRCর সাথে এখানে আমাদের, আমি বলবো ডক্টর ইউনূসের সাথে কাজ করছেন এখন যিনি নতুন করে আবার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলর হিসেবে, তার কিন্তু পূর্বের আরেকটা পরিচয় ছিল, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন ডক্টর ইউনূসের, এবং তার স্পেসিফিক অ্যাসাইনমেন্ট ছিল রোহিঙ্গা ইস্যুটা। হ্যাঁ, তো RRRCর আমি মনে করি RRRCর একটা ভূমিকা রয়েছে আমাদের সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে এটা নিয়ে ডিল করবার, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে। একটু করে যুক্ত করি আপনার সৌরভদার যে প্রথম প্রশ্নটা করেছেন, আমাদের আমি নিজে ওকে ঠেকটাপের একজন, আমাদের ছেলেরা যে দাবিগুলো তারা রেখেছিল তাদের আন্দোলন চলাকালে, ওইখানে একটা দাবি উনি যথার্থ বলেছেন, একটা দাবি ছিল যদি আমাদেরকে বন্ধ করে দেওয়া হয় তাহলে এই প্রকল্পে রোহিঙ্গারাও যেন কাজ না করে। ঠিক আছে, এইখানে কিন্তু আপনার কারিকুলামের একটা ব্যাপার আছে, এটা কিন্তু আমাদের ন্যাশনাল কারিকুলামে তাদেরকে শিক্ষাদান করা হয় না। আপনার UNHCR আমি যতদূর জানি বাংলাদেশ সরকারের সাথে অনেক দিন বার্গেনিং করেছিল যে আমাদের মেইন স্ট্রিম, আমাদের বাংলাদেশের কারিকুলামের কিছু কিছু পার্ট যেন তাদের যে কারিকুলামে তাদেরকে এখন শিক্ষা দেওয়া হয় এখানে ইনক্লুড করা যায় কিনা। বাংলাদেশ সরকার এটার অনুমতি দেয় নাই। এটা না দেওয়ার পেছনে একটা বেসিক যুক্তি আছে, যুক্তিটা হচ্ছে তারা আমাদের সমাজে ইন্টিগ্রেট হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়ে যেতে পারে, এবং আমরা জানি অনেকেই এই অভিযোগ এখানকার অনেক স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে রয়েছে। অনেক রোহিঙ্গা এখানে আমাদের মেইন স্ট্রিম সোসাইটির সাথে মিশে গেছে, এবং অনেককে আমরা শুনছি যে বহু সংখ্যক রোহিঙ্গা এখানকার NID কার্ড তৈরি করেছে, এখানকার আমাদের যে জন্ম সনদ, সেই জন্ম সনদের ডাটাবেসের সাথে তারা যুক্ত হয়ে গেছে। তো এটা একটা কিন্তু অ্যালার্মিং বিষয়, এবং এই কারণে বাংলাদেশ সরকার কখনোই তাদের কারিকুলামে, বাংলাদেশ সরকারের আমাদের যে ন্যাশনাল কারিকুলাম এটার কোনো পার্ট ওখানে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয় নাই। তো এখানে একটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গা শিক্ষকদের যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা আসলে এটা রোহিঙ্গা শিক্ষকদেরও যদি একই সাথে চাকরিচ্যুত করা হয় তাহলে বার্মিজ কারিকুলামের পার্ট যে সাবজেক্টগুলো রয়েছে, কোর্সগুলো রয়েছে, তারা এইগুলো কে পড়াবে? হ্যাঁ, এটা একটা বিষয় রয়েছে। তো আমার মনে হয় আর কি আমাদের যে ইয়াং জেনারেশন যারা এখানে চাকরি করতো তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে মনে হয় আরেকটু সুচিন্তিত একটু ডিমান্ড, তাদের যে পয়েন্ট অফ বার্গেনিংয়ের যে পজিশনটা, এই পজিশনিংটা আরেকটু বেটার হইতে পারতো। যেমন এখন তারা এইটা বলার প্রেক্ষিতেই আপনার ইউনিসেফ এটা করলো কিনা এই প্রশ্ন কিন্তু আমারও, যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাদেরকে স্পেসিফাই করবার জন্য এটা ঠিক আছে, তোমাদেরকে যেহেতু স্টপ করলাম ওদেরকেও স্টপ করলাম। আমার কাছে এই প্রশ্ন কিন্তু আমারও, এটা না হয়ে বেটার কোনো ডিমান্ড থাকতে পারতো। আমরা ইউনিভার্সাল ওই ডিমান্ডটাই আমি বলবো, রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার পাওয়া দরকার। সুতরাং এই প্রজেক্টগুলো অনগোয়িং থাকা দরকার। আপনার কোনো এই ধরনের যে জবগুলো, এটা কিন্তু বিদেশের ভাষায় মানে ধরেন আমরা যারা বাইরের দেশে পড়তে যায় তারা পাশাপাশি যে কাজগুলো করে এগুলোকে বলা হয় হোয়াইট কালার জব। তো আমার কাছে মনে হয় আমাদের যে NGO-তে অস্থায়ী যে চাকরিগুলো এটা এক ধরনের হোয়াইট কালার জবের মতোই, কারণ এটা ডিপেন্ড করছে রোহিঙ্গা ক্রাইসিস কত দূর এক্সটেন্ড করে। এটা রোহিঙ্গা ক্রাইসিসটা যদি, যেমন অলরেডি একটা আলাপ শুরু হয়েছে, এই সরকার মানুষকে একটা আশার আলো দেখিয়েছে, এটা আমার কাছে মনে হয় টানেলের শেষ প্রান্তে জ্বলে ওঠা ক্ষীণ আলুর মতো। যে এখানে আপনার এখানে অবশ্য করিডোরের একটা ব্যাপার ছিল, যদিও এটা আজকে আলোচনার বিষয় না, অন্যদিন হয়তো আমি আলোচনা করার সুযোগ পাবো। করিডোরের ব্যাপারটার সাথে রোহিঙ্গা ক্রাইসিসের একটা যোগসূত্র রয়েছে, যদি এটা রাজনৈতিকভাবে আমাদের
সিভিল সোসাইটি বা আমাদের ইন্টারনাল পলিটিক্স থেকে যেহেতু এটা প্রবল বাধার সম্মুখীন হয়েছে, তো সহসাই এটা যে আমরা মুক্ত হচ্ছি এইরকম কোনো ভাবার কারণ নাই আর কি। কিন্তু আমাদের এটার কিন্তু স্থায়ী সমাধান হইতে হবে। আমি যদি বলি যে এটার স্থায়ী সমাধান হচ্ছে রিপাট্রিয়েশন, এবং রিপাট্রিয়েশন হলে এই হোয়াইট কালার জব কি থাকবে? থাকবে না। তাহলে আমাদের স্থায়ীভাবে ভাবতে হবে এখানকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান, বিকল্প কর্মসংস্থান কি হতে হবে। পাশাপাশি এটাও ভাবতে হবে, আমি শুধু এখন আমাদের পত্রপত্রিকায় কিংবা মিডিয়ায় আমরা শুধু এটাই বলছি যে এই তরুণ তরুণীরা কি করবে। এতদিন তারা এই যে প্রায় বোধহয় 4000 এখানে এই শিক্ষা প্রকল্পে লোকাল টিচাররা কাজ করে, 4000 এদের সংখ্যা। আমি নিজেও ছোট একটা পার্টের সাথে জড়িত ছিলাম, মানে তাদের আন্দোলনের, যে আপনার ডক্টর খলিল বরাবর একটা লেটার আমরা তাদেরকে, তার একটা সিগনেটরি তাদের এখানকার যারা জব করে তাদের আমার বরাবর এসেছিল। আমরা এনসিপির পক্ষ হয়ে এটা ঢাকায় মুভ করবার কথা ছিল, তার মধ্যেই এটা চলে আসছে। তারপরে আমরা এটাকে বেস করে আমরা পরবর্তীতে কি করণীয় আমাদের হইতে পারে, এটা এনসিপি এটা নিয়ে ভাবছে। আমরা এনসিপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাবো যে হোয়াইট কালার জবের উপর ডিপেন্ডেন্ট না থেকে এখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কি কি কর্মসংস্থান নেওয়া যেতে পারে, এটা হবে স্থায়ী সমাধান এবং সাস্টেইনেবল সমাধান। ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘ সময় ধরে আলাপ করছিলাম। আমাদের সাথে ছিলেন কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় এবং কক্সবাজারকে যারা সারা পৃথিবী জুড়ে তুলে ধরেন সেই টিটিএনের সম্পাদক সৌরভ দেব ছিলেন আমার সাথে, এবং ছিলেন এনসিপির কক্সবাজারের অন্যতম নেতা এবং শিক্ষক উমর ফারুক। আমরা আজকে যে বিষয়টি হঠাৎ করে সামনে আসলো, দীর্ঘ সময় উকিয়া টেকনাফ যে সড়কটি রয়েছে সেটি বন্ধ ছিল একদম ভোর থেকে পরবর্তী যতক্ষণ না পর্যন্ত ইউএনও থেকে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার যতক্ষণ না পর্যন্ত ঘোষণা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই সড়কটি বন্ধ ছিল এবং সেখানে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। একই সাথে সেটি বন্ধ হওয়ার পরপর আমরা যেটি দেখলাম যে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন এবং আরেকটি সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জানিয়ে দেওয়া হলো যে ক্যাম্পে আজকে থেকে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলাপ করছি, বিভিন্ন কথা উঠে এসেছে, সেখানে অনেক ধরনের পরামর্শ এই দুজন দিয়েছেন। আমরা আশা করছি যে রোহিঙ্গা শিশুরা নিঃসন্দেহে কোনো না কোনো সময় তাদের এই সংকটটা সেটি কেটে যাবে এবং তারা শিক্ষার সুযোগ পাবে, একই সাথে তারা নিজের দেশ ফিরে পাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন।